এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার। মার্চ ফর ইউনিটিতে বিপ্লবীদের মিলন মেলা 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের। গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের এই অভ্যুত্থানের যোদ্ধাদের উপরে হামলা হয়, তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে। যদি আমরা আমাদের ন্যায্যতার ভিত্তি, আমাদের রক্তের কথাগুলো লিখিতভাবে সেগুলো জাতির সামনে না পাই, গণঅভ্যুত্থানের বাঘের বাচ্চা এবং বাঘিনীরা সেই প্রক্লেমেশন মেনে নিবে না। জানুয়ারির 15 তারিখের মধ্যে তাদেরকে প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, গুম করেছে, সেগুলোর বিচার করতে হবে। যারা এই ফ্যাসিবাদী এবং সন্ত্রাসের রাষ্ট্র কায়েম করেছে, তাদের বিপক্ষে আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম আমাদের জারি থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ। সাবেক সচিব মোশাররফ সহ 7 জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপের অনিয়মের তদন্ত শুরু। এবং বেশি দামে ইন্টারনেট বিক্রি করে ফুলে ফেঁপে উঠেছে মোবাইল অপারেটররা। বাড়ছে না সরকারের আয়, বললেন বিটিআরসি চেয়ারম্যান। ব্যবসা বান্ধব নীতি চায় কোম্পানিগুলো। মার্চ ফর ইউনিটিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবীদের মিলন মেলা। আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সময়সীমা বেঁধে দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। তাদের দাবি, আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন, যেখানে নতুন সংবিধান পাশ করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্র জনতা। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা। জ্বালাময়ী স্লোগানে মুখর হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। প্রোক্লেমেশন ফর জুলাই রেভলিউশন প্রকাশের কর্মসূচি এদিন বাতিল হলেও মার্চ ফর ইউনিটিতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে অবধারিত হয়ে গেল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। কুড়িগ্রাম, রংপুর, সিলেট, রাজশাহী, কুষ্টিয়া সহ দেশের আনাচে কানাচে থেকে ছাত্র জনতা জড়ো হয় সম্মেলন স্থলে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সকাল থেকেই মানুষ অবস্থান নেয় কেন্দ্রীয় শহীদ মিনারে। মঙ্গলবার বিকাল 4টায় অনুষ্ঠান শুরু হওয়ার পর বক্তব্য দেন শহীদ পরিবার, আহত বিপ্লবী, প্রবাসী আন্দোলনকারী ও সমন্বয়করা। যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমি একটি দাবি জানাবো, বিপ্লবী যুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। পর্যায়ক্রমে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। 15 জানুয়ারির মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশের সময় বেঁধে দেন তারা। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন, যেখানে নতুন সংবিধান পাশ করার দাবি তোলেন তারা। জানুয়ারির 15 তারিখের মধ্যে তাদেরকে প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। যার হাত চলে গেছে, পা চলে গেছে, যার চোখ চলে গেছে, তার সেফটি সরকারকে দিতে হবে। তার চাকরি, তার জীবনের নিরাপত্তা সরকারকে দিতে হবে। আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন? এক হাত থেকে যদি আরেক হাতে সিন্ডিকেট যায়, তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন? ফ্যাসিবাদীদের বিচার নিশ্চিতের দাবি তুলে ধরেন নেতারা। বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হতে দিবে না। এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে, ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ফ্যাসিবাদী যতগুলো রাজনৈতিক
সাথে আছি, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। রশি লাগলে রশি নে, খুনি হাসিনার ফাঁসি দে। 2025 সালের মধ্যে শেখ হাসিনার বিচার দেখতে চায় ছাত্র জনতার প্রতিনিধিরা। আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন তারা মেনে নেবে না বলেও জানানো হয় মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। বিপ্লবের বছর 24-এর শেষ দিনে বিপ্লবীদের স্লোগানে প্রকম্পিত হলো ঢাকার রাজপথ। মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার স্পষ্ট বার্তা, বিচারের আগে স্বৈরাচারের দোসরদের স্থান হবে না রাষ্ট্র কাঠামোতে। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে স্বীকৃতি দিতে হবে বিপ্লবীদের। রাজনৈতিক দলগুলোকে ক্ষুদ্র স্বার্থ ভুলে দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছাত্র জনতার। শেখ হাসিনা সরকারের পতনে এক দফার হুঙ্কার এসেছিল এই শহীদ মিনার থেকেই। বিপ্লবের বছর 24-এর শেষ দিনে সেই পাদদেশেই বিপ্লবীদের গর্জন, মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত শহীদ মিনার প্রাঙ্গণ। জুলাই অভ্যুত্থানে স্বৈরশাসকের চোখে চোখ রেখে কথা বলা, অকুতভয়ে এই সেনানীদের হাত ধরে এসেছে নতুন বাংলাদেশ। লাল সবুজের পতাকা আর কাঙ্ক্ষিত বাংলাদেশের প্লাকার্ড নিয়ে সকাল থেকে শহীদ মিনারে এসে জড়ো হন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। শুধু ক্ষমতার পালাবদল নয়, পুরো কাঠামোর আমূল পরিবর্তন নিয়ে সত্যিকারের নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় তাদের। এই সমাবেশের মাধ্যমে ঐক্যবদ্ধ আরো দৃঢ় হবে, বাংলার 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হবে। এক দল আসলে আরেক দলের উপরে অ্যাটাক, এই অ্যাটাকহীন মানে অ্যাটাক যেন না হয় এবং দুর্নীতি মুক্ত, টেন্ডারবাজ মুক্ত একটা বাংলাদেশ চাই। আন্দোলনে যোগ হয়েছি নতুন বাংলাদেশ দেখার জন্য, যে না সবাই একসাথে ভালো থাকুক, এটাই প্রত্যাশা। শারীরিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে তারুণ্যের মিছিলে অংশগ্রহণ করেন আহত এবং আন্দোলনে নিহতদের পরিবার। দ্রুত সময়ের মধ্যে গণহত্যাকারীদের বিচারের দাবি উচ্চারিত হয় তাদের কণ্ঠে। প্রত্যেকটা অফিস আদালত থেকে স্বৈরাচারে হামলা মুক্ত দেশ চাই, এমন বাংলাদেশ চাই যে হাসিনার মতো স্বৈরাচার না আসে। যারা আমাদেরকে আহত করেছে, যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, তাদের আমরা বাংলার মাটিতে বিচার চাই। 24-এর গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে ঘোষণাপত্র না আসায় বিক্ষুব্ধ অনেকেই। সব অংশীজনদের ঐক্যে কাঙ্ক্ষিত ঘোষণাপত্র বাস্তবায়ন হবে প্রত্যাশা তাদের। 71-এ আমরা স্বাধীন হয়েছি এবং 24-এ আমাদের অস্তিত্ব রক্ষা হয়েছে, অতএব এটার সাংবিধানিক আমাদের স্বীকৃতি আদায় লক্ষ্যে আমরা এখানে আজকে সমবেত হয়েছি। আমার বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম হোক। দেশ গড়ার জন্য যারা এখন আছে তাদের ভিত্তি স্থাপনটা যদি যুব সমাজে করা হয়, তাহলে মনে করি ইনশাআল্লাহ আমাদের দেশ খুব তাড়াতাড়ি উন্নতি শিখরে পৌঁছে যাবে। শুধু শিক্ষার্থী নয়, জুলাই আগস্টে রাজপথে থাকা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ অবস্থানে লোকে লোকারণ্য হয়ে ওঠে আশপাশের এলাকাও। সবার চাওয়া ঐক্যবদ্ধ বাংলাদেশ। 3 আগস্ট এই শহীদ মিনার থেকে ঘোষিত হয়েছিল এক দফা অস্তিত্ব রক্ষার গণ অভ্যুত্থানের বছর 24-এর শেষ দিনে বিপ্লবীদের শপথ, বৈষম্য এবং স্বৈরতন্ত্রের কবর রচনার এবং তা বাস্তবায়নে অতন্ত্রী প্রহরীর ভূমিকায় থাকবেন এই তরুণ যুবারা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সচিবালয়ের অগ্নিকাণ্ডে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পায়নি তদন্ত কমিটি। বৈদ্যুতিক তারের লুজ কানেকশনের কারণে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে তদন্তকারী দল। প্রতিনিধি দল জানায়, ডগ স্কোয়াড সহ বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেও বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি। এর আগে প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার কাছে তদন্তের প্রাথমিক প্রতিবেদন জমা দেয়। বুধবার গভীর রাত, সচিবালয়ের 7 নম্বর ভবনে একদিকে জ্বলছে আগুন, অন্যদিকে অবস্থান একটি নিরীহ কুকুরের। কিছুক্ষণ পর ধোঁয়ার কুণ্ডলী গ্রাস করে সিসিটিভি ক্যামেরাকে। আগুন নিভলে জানা যায় পোড়া দেহাবশেষ পাওয়া গেছে কুকুরটির। সামাজিক মাধ্যমে এ নিয়ে হয় আলোচনা সমালোচনা। কুকুরের মৃত্যুতে ঘনীভূত হয় সন্দেহের কালো মেঘ। পরিকল্পিত ঘটনা নাকি দুর্ঘটনা, এ নিয়ে সৃষ্টি হয় নানা জল্পনা কল্পনা। তবে এই ঘটনার প্রাথমিক তদন্ত বলছে এটি কোনো পরিকল্পিত ঘটনা নয়, বৈদ্যুতিক তারের দুর্বল সংযোগের কারণে হয়েছে অগ্নিকাণ্ড। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তদন্ত কমিটি। সংগ্রহকৃত আলামত পরীক্ষার জন্য সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় পাঠানো হবে জানিয়ে তদন্তকারীরা জানান, এখন পর্যন্ত পাওয়া যায়নি বিস্ফোরকের কোনো আলামত। এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাই নাই। সচিবালয়ের বিল্ডিংয়ের একটা টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে বেরিয়ে গেছে, যেটা আপাত দৃষ্টিতে মনে হয়েছে জিনিসটা দুই জায়গায়।
আপাত দৃষ্টিতে দুই দিকে মনে হয়েছে। বাস্তবে সোর্স একটাই, কিন্তু বাতাসের গতি, বিল্ডিংয়ের ডিজাইনের ভিন্নতার কারণে দুই দিকে প্রবাহিত হয়েছে। সচিবালয়ে ফায়ার সেফটি নিয়ে কর্তৃপক্ষের উদাসীনতা ছিল জানিয়ে তদন্ত কমিটি বলছে, বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত পরীক্ষা করা হলেও সচিবালয় সহ সরকারি অফিসগুলোতে এটি উপেক্ষিত। ভবিষ্যতে এই স্থাপনায় এমন ঘটনা যাতে না ঘটে তা নিয়ে দ্রুত প্রধান উপদেষ্টাকে তদন্ত কমিটির পক্ষ থেকে একটি সুপারিশপত্র দেয়া হবে। আর এই ভবনটিতে অ্যালার্ম ডিটেক্টর সিস্টেম, কন্ট্রোল প্যানেল এবং অটো স্প্রিংলারের ঘাটতি ছিল না, এবং ফ্লোরে যে হোস পাইপ সিস্টেম ছিল সেগুলি কোনো কাজ করেছে, আবার অনেকগুলি নজেল বেরিয়েছিল। কয়েকবার করে টেস্ট করে আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের সংশ্লিষ্টতা আমাদের কিন্তু আর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকেও যে নমুনাটা আমরা পেয়েছি, এই নমুনা তো আসলে কোনো ধরনের এক্সপ্লোসিভ কন্টেন্ট বা যাতে কোনো কিছু ছিল না। এর আগে যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন দাখিল করে তদন্ত কমিটি। এরপর প্রায় 1 ঘন্টার বৈঠকে তদন্ত কমিটির কাছ থেকে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি জেনে ভবিষ্যতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সরকার প্রধান। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। 31 ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের কোনো প্রতিবেদনই জমা পড়েনি। সব সংস্কার কমিশনই সময় বাড়িয়ে নিয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 3 থেকে 15 জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান কমিশন প্রধানরা। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের সিদ্ধান্ত নেয়। গত 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 6টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন। এগুলো হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন। এর মধ্যে গত 3 অক্টোবর 5টি কমিশন এবং পরে 7 অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি হয়, যেখানে পরবর্তী 90 দিনের মধ্যে কমিশনগুলোকে সরকারের কাছে তাদের সংস্কার প্রস্তাব জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়। এরপর 31 ডিসেম্বরের মধ্যেই সংস্কার প্রস্তাব জমা দেওয়ার কথা জানিয়েছিলেন প্রথমে গঠন করা কমিশনগুলোর প্রধানরা। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, মঙ্গলবার কোনো কমিশন থেকেই সংস্কার প্রস্তাব জমা দেওয়া হয়নি। 6 সংস্কার কমিশনেই প্রস্তাব জমা দেওয়ার সময় বাড়িয়ে নিয়েছে। দুদক সংস্কার কমিশন আগামী 7 জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশন প্রধান ইফতেখারুজ্জামান। একই দিন সংবিধান সংস্কার কমিশনও তাদের প্রস্তাব জমা দেবে বলে জানানো হয়। আমাদের কমিশন কাজ শুরু করেছে অক্টোবর 8 তারিখ থেকে। আশা করছি যে আপনার 7 তারিখের মধ্যে জমা দিতে পারবো, সেইভাবেই আমরা কাজ করছি। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, 3 জানুয়ারিতে তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে। আর পুলিশ সংস্কার কমিশন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়ে নিয়েছে। আমরা 31 তারিখে টার্গেট করছিলাম আর কি। আই থিংক 5টা বোধ 3 তারিখ দেবে, আমরা আশা করছি 3 তারিখ দেব। বাকি 5টি সংস্কার কমিশন পরে গঠিত হয়, তাদের প্রস্তাব জমা দিতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 31st নাইট উদযাপন ঘিরে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে নতুন বছরকে বরণে চলছে নানা আয়োজন। এই মুহূর্তে রাজধানীর গুলশান এলাকায় আছেন রিপোর্টার শফিকুজ্জামান রুবেল এবং কক্সবাজারের কলাতলি পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি শফিকুজ্জামান রুবেলের কাছে। এই মুহূর্তে আমি আসলে গুলশানের 2 নম্বরে রয়েছি। বনানী থেকে গুলশান 2-এর প্রবেশদ্বারে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 31st নাইটে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু চেকপোস্ট বসিয়েছেন এবং সেই চেকপোস্টে কিন্তু তারা বিভিন্ন গাড়ি তল্লাশি করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা মূলত এই গুলশান ঘিরেই, আজকে আমরা যেটা জানতে পেরেছি, গুলশান ঘিরে মূলত 11টি চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া গুলশানে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ভবনগুলো রয়েছে, বিভিন্ন মোড়গুলো রয়েছে, বিভিন্ন স্থানেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখেছি যে কঠোর অবস্থানে রয়েছে। এই চেকপোস্টে মূলত দেখা হচ্ছে যে এই যে গাড়িগুলো রয়েছে, বিভিন্ন যে যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনগুলোতে কোনো ধরনের কোনো সংযম নিয়ে যাওয়া হচ্ছে কিনা অবৈধ, সেটা দেখা হচ্ছে। এছাড়া আমরা এই সন্ধ্যার পরে থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেখানেও আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন যেই
সদস্যরা রয়েছেন, বিশেষ করে পুলিশ সদস্যরা। আপনারা জানেন যে আজকে ডিএমপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে 300 পুলিশ সদস্য কিন্তু অতিরিক্ত মোতায়েন করা হয়েছে এই সারা ঢাকা শহরের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। কেননা প্রতি বছরেই এই 31st নাইট ঘিরে কিন্তু কোনো না কোনো ঘটনা ঘটে থাকে, বিশেষ করে যখন আতশবাজি ফুটানো হয়, ফানুস উড়ানো হয়, সেখান থেকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেইটা এবার পুরোপুরিভাবে যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই জন্য কিন্তু কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেটা কিন্তু সারাদিনই আমরা বিভিন্ন পর্যায় থেকে, দায়িত্বশীল পর্যায় থেকে বলতে দেখেছি এবং সেটার বাস্তবায়নে আমরা সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে দেখেছি চেকপোস্ট, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দেখেছি তল্লাশি করছেন এবং যারা যত্রতত্র ঘোরাফেরা করছেন তাদের কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া যেই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে, যে 11টি নির্দেশনা, সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় সেই নির্দেশনা মোতাবেকই কিন্তু প্রশাসনিক কর্মকর্তারা কাজ করতেছে। সব মিলিয়ে নিরাপত্তার চাদরই কিন্তু রাজধানী ঢেকে রয়েছে এবং সারা রাতি প্রশাসনিক কর্মকর্তারা এখানে থাকবেন। তো রাজধানী থেকে এই ছিল এই মুহূর্তে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন কক্সবাজার, রুবেল, তিনি জানাবেন সেখানের কি পরিস্থিতি। 31st নাইটের যে আয়োজন সেটি কক্সবাজার সমুদ্র সৈকতের উন্মুক্ত স্থানে কোনো কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না, যার কারণে কিন্তু তারকা মানের হোটেলগুলো বিভিন্ন আয়োজন করা হয়েছে। এই আয়োজনের প্রেক্ষিতে আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যেখানে কনসার্ট হচ্ছে, সেই কনসার্টে কিন্তু ঢোকার আগেই কিন্তু বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থা, এখানে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেই কিন্তু যে তাদের যে নির্দিষ্ট গন্তব্য যে কনসার্ট, সেই কনসার্টে যেতে হচ্ছে। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন তারকা মানের হোটেলে যারা অভ্যন্তরীণ যে তাদের পর্যটক রয়েছেন তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এরই মধ্যে তারা নানা ধরনের এখানে ফটো কার্ড করা হয়েছে। ফটো কার্ডে ছবি তোলার পর কিন্তু এখন যেহেতু রাত ঘনিয়ে আসছে, সেই ক্ষেত্রে এখন যে কনসার্ট, সেই কনসার্টে মেতে উঠেছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা। অভ্যন্তরীণ এই কনসার্টে কিন্তু আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক এখানে ভিড় করেছে এবং তারা নেচে গিয়ে তাদের মতো করে তারা আনন্দ উপভোগ করছে। একই সঙ্গে শুধু তারকা মানের হোটেল বেশ কয়েকটিতে এই আনন্দ আয়োজন চলছে, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যেহেতু হোটেলের যে হোটেল মোটেল জোন রয়েছে, এই হোটেল মোটেল জোন থেকে শুরু করে অন্যান্য যে স্পটগুলো রয়েছে সব জায়গায় কিন্তু কড়া পাহারা বসিয়েছে এবং কড়া পাহারা বসিয়ে নানা ধরনের যে ব্যাগ থেকে তল্লাশি শুরু করে, গাড়ি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছে এবং অব্যাহত পাশাপাশি প্রশাসন যেটি চাচ্ছে, যেটি জানিয়েছে সেটি হচ্ছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য তারা সবখানে তাদের নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। এই নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে কিন্তু 31st নাইট উদযাপন করতে যাতে পর্যটকদের কোনো ধরনের সমস্যা না হয় সেই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। তবে আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের তীর ঘেঁষে যে তারকা মানের যে রেস্টুরেন্টগুলো রয়েছে এবং পাশাপাশি তারকা মানের হোটেলগুলো রয়েছে, সবগুলো হোটেলেই কিন্তু তাদের নিজস্ব যে যাতে যারা পর্যটক এসেছে তাদেরকে আনন্দ করার জন্য যে ধরনের আয়োজন, সে আয়োজনগুলো তারা রেখেছে এবং পর্যটকরাও স্বাচ্ছন্দ্যে সেগুলো উপভোগ করছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবচেয়ে। 31st নাইটের উদযাপন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নানা খবর জানতে সরাসরি ছিলাম কক্সবাজারের কলাতলী পয়েন্টে এবং রাজধানীর গুলশানে। পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ ফের তদন্ত করছে দুদক। সাবেক সচিব মোশারেফ হোসেন ভূঁইয়া সহ 7 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে সংস্থাটি। ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালের অনিয়মের অনুসন্ধানও শুরুর কথা জানিয়েছেন সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন। 10 বছর আগে নিষ্পত্তি হওয়া পদ্মা সেতু দুর্নীতি মামলার পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ মামলায় সাবেক সচিব মোশারেফ হোসেন ভূঁইয়া সহ মোট 7 জনের বিরুদ্ধে আবারও অনুসন্ধান করবে দুদক।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কার্যাদেশ পাইয়ে দেয়া ও ঘুষ লেনদেনের অভিযোগে 2012 সালের 17 ডিসেম্বর রাজধানীর বনানী থানায় মামলা করে দুদক। 2 বছর পর তথ্য প্রমাণ না পাওয়ায় মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল। এবার নতুন তদন্তে অনিয়মের তথ্য প্রমাণ পাওয়ায় মামলার পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মঙ্গলবার সেগুনবাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে একথা জানান কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ তদারকি পরামর্শক নিয়োগ সংক্রান্ত দরপত্রের অন্যতম দরদাতা এসএনসি লাভালিন ইন্টারন্যাশনালকে কার্যাদেশ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করার অভিপ্রায়ে অপরাধমূলক ষড়যন্ত্র করায় বনানী থানায় মামলা নম্বর 19 তারিখ 17/12/2012 খ্রিস্টাব্দ রুজু করা হয়। নতুন তথ্যাদি প্রাপ্তির পরিপ্রেক্ষিতে আলোচ্য মামলাটি বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে এবং পর্যালোচনা শেষে উক্ত মামলা অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সিন্ডিকেটের মাধ্যমে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া 6000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়া রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সহ 8 জনের বিরুদ্ধে অনুসন্ধান করবে সংস্থাটি। জনাব নসরুল হামিদ বিপু সাবেক প্রতিমন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং অন্যান্যের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব AHM খায়রুজ্জামান লিটন 6000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক সচিব মহিবুল হক, মফিদুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এদিকে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধেও দুদকের অনুসন্ধান শুরু হবে বলে জানান এই মহাপরিচালক। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আমলের সব হত্যার বিচার হতেই হবে। ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে একথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির। আর দেশ গঠনে ছাত্র সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ছাত্র শিবিরের সভাপতি। সম্মেলনে সংগঠনটির নতুন সভাপতি হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়। বছরের শেষ দিনে কেন্দ্রীয় সম্মেলন ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এই জমায়েত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের। সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মঞ্জুরুল ইসলাম। বলেন, কিছু কুচক্রী মহল এখনও চাঁদাবাজিতে লিপ্ত। দেশ গঠনে ছাত্র সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বিপ্লবকে নস্যাৎ করার জন্য যারা নানামুখী ষড়যন্ত্র করছে, প্রশাসন সহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে ঘাপটি মেরে বসে থাকা মির্জাফরদের ভূমিকা পালন করছে, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসুন। ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে বক্তব্য রাখেন দেশি বিদেশি ছাত্র সংগঠনের প্রতিনিধি সহ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতারা। ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের ডাক দেন বক্তারা। বিশ্ববিদ্যালয়ে যদি কমিউনিজমের চর্চা হতে পারে, সেকুলারিজমের চর্চা হতে পারে, তবে কেন বিশ্ববিদ্যালয়ে ইসলামী আন্দোলন বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার চর্চা হতে পারবে না? সম্মেলনে যোগ দিয়ে 24 অভ্যুত্থানে ছাত্র শিবিরের ভূমিকার প্রশংসা করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। কেউ কোনোদিন সত্যকে চাপিয়ে রাখতে পারে না। সত্য প্রকাশিত হওয়ার সময়ের শুধু অপেক্ষা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা লগি বৈঠা নিয়ে নেতাকর্মীদের উপর হামলার নির্দেশ দিয়েছিল। আওয়ামী লীগ আমলের সব হত্যার বিচার হবেই। 2006 সালের 28 অক্টোবর এই জাতি কখনো ভুলবে না। সেই দিনটি ফ্যাসিস্ট দলের নেত্রী তার সহকর্মীদেরকে ঢাকায় লগি বৈঠা নিয়ে হাজির হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। প্রকাশ্য দিবালোকে রাজপথে সেদিন পল্টন মোড়ে মানুষগুলাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। নতুন বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। যুবক এবং ছাত্ররা সবসময় তাকে অন্যায়, দুঃশাসন এবং নির্যাতনের বিরুদ্ধে। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। দেশের মোবাইল সেবাদাতা কোম্পানিগুলো বেশি দামে ইন্টারনেট বিক্রি করে ফুলে ফেঁপে উঠেছে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান। বলেন, গ্রাহকের কাছে উচ্চ দামে ইন্টারনেট বিক্রি করলেও সরকারের আয় বাড়ছে না। টেলিযোগাযোগ নিয়ে সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের সংগঠন
টিআরএনবি আয়োজিত গোল টেবিল আলোচনায় তিনি একথা বলেন। এ সময় মোবাইল অপারেটর প্রতিনিধিরা অভিযোগ করেন, সরকারি নীতিমালা বড় কোম্পানি বান্ধব হওয়ায় তাদের ব্যবসা চ্যালেঞ্জের মুখে। দেশের অর্থনীতিতে টেলিযোগাযোগ খাতের অবদান ৮% বেশি। বছরে রাজস্ব আসে ২ লাখ কোটি টাকার মতো। তবে সরকারি নীতিমালা বিনিয়োগ সহযোগী না হওয়ায় কমছে এ খাতের বিনিয়োগ। প্রতিযোগিতা বৈষম্য থাকায় ক্রমাগত ছোট হয়ে আসছে বাজার। এমন অভিযোগ উঠে এসেছে মঙ্গলবার টিআরএনবি আয়োজিত গোল টেবিল আলোচনায়। মোবাইল অপারেটররা বলেন, নিয়ন্ত্রক সংস্থাগুলোর উদ্যোগ বাজারে সমতা নিশ্চিত করতে পারছে না। আমাদের এখানে সিরিয়াস একটা প্রিডেটরি প্রাইসিং, যেটা কম্পিটিশনের ভাষায় অনেকটা বলবো একটা অপরাধ। বড় অপারেটর যেটা করছে সেটা হচ্ছে আমাদেরকে বেসিক্যালি আমাদের পুরো মার্কেট গ্র্যাব করে নিবে, বিকজ দে আর সাবসিডাইজিং দি হোল সিম ট্যাক্স। মোবাইল অপারেটরদের সংগঠন এমটবের মহাসচিব বলেন, বিনিয়োগের পরিবেশে স্বচ্ছতা না থাকায় এ খাতে নতুন বিনিয়োগে বিদেশিরা আগ্রহ হারাচ্ছে। আরও বেশি প্লেয়েবল বা আরও বেশি কমফোর্টেবল করতে হয়তো পারি নাই, সেটার কারণে হয়তোবা তারা ইনভেস্টমেন্টে যে স্টল সিচুয়েশনের কথা বলা হচ্ছে সেটা হয়তোবা আমরা এক্সপেরিয়েন্স করছি। প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ব্যবসার চেয়ে সেবার উপর জোর দিয়ে নীতিমালা করা হবে। রেভিনিউ দিচ্ছে না, তাহলে রেভিনিউটা কোথায় চুরি হচ্ছে? গিয়ে দেখলাম যে ওনারা কত কল আনছেন, কোথায় কত কল দিচ্ছেন, সেই অ্যাকাউন্টেবিলিটি নেই, সেই ভিজিবিলিটি নেই। কোনো বিজনেসের স্বার্থে সার্ভিস বাঁচিয়ে রাখা হবে না, সার্ভিসের স্বার্থে বিজনেসকে সাপোর্ট করা হবে। That is what is the stance of BTRC. কোম্পানিগুলোর মধ্যে সমতা নিশ্চিত করতে প্রতিযোগিতা কমিশনের সক্ষমতা বাড়ানোর পরামর্শ উঠে আসে আলোচনায়। সিম ট্যাক্সের কথা বলেছেন, যে সিম ট্যাক্সে কি হচ্ছে? MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আগামীকাল পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের। স্টল প্যাভিলিয়নগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের আসর নিয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা জানান, নিরাপত্তা নিশ্চিতে থাকছে 1000-এর বেশি নিরাপত্তা কর্মী। থাকছে গণ অভ্যুত্থান স্মরণে জুলাই চত্বর, 36 চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। অংশগ্রহণ করবে বিদেশি 7টি দেশের 11টি প্রতিষ্ঠান। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে বিআরটিসির 200 শাটল বাস। চলছে শেষ মুহূর্তের হাকঢাক ব্যস্ততা। স্টল প্যাভিলিয়ন তৈরি শেষে কেউ সাজসজ্জায় ব্যস্ত, কেউ ঠুকছেন শেষ পেরেক, কেউ বা ব্যস্ত জুলাই আগস্ট অভ্যুত্থানের চিত্র তোলার নানা আয়োজনে। 29তম বাণিজ্য মেলার পর্দা উঠছে 1 জানুয়ারি। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একদিন আগে তাই নিরাপত্তায় কড়াকড়ি। ই টিকেটের ব্যবস্থা থাকায় প্রবেশ পথে ভিন্ন ব্যবস্থা। আমাদের সব প্রস্তুতি সম্পূর্ণ শেষ। এই বছর সঠিক টাইমে মেলা আরম্ভ হওয়ার জন্য আমরা আনন্দিত। মেলাতে অনেক কাজ এখনো বাকি আছে, হয়তো 3-4 দিন আরো লাগবে। এখন ঘরে বসে যেহেতু তারা টিকিট করতে পারবেন, সেহেতু তারা এখানে এসে আর লাইন ধরতে হবে না। সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব সেলিম উদ্দিন জানান, বিশ্বের 7টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ মেলায় থাকছে 362টি স্টল প্যাভিলিয়ন। থাকছে গণ অভ্যুত্থানের স্মৃতি। সোর্সিং কর্নার নামে আলাদা একটি কর্নার করেছি, আলাদা একটি জায়গা করেছি। জুলাইয়ের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আলাদা একটা ফোকাস করে আমরা 3টি আলাদা প্রদর্শনী বা এরিয়া রেখেছি। শতভাগ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়ে বাণিজ্য উপদেষ্টা জানান, চেষ্টা চলছে মেলাকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার। নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে পুলিশ বাহিনী প্রায় 1000 খানিক সদস্য সার্বক্ষণিকভাবে এই জায়গার নিরাপত্তা নিশ্চিত করবে। আমি আশা করি যে এটা একটা মিলন মেলায় পরিণত হবে। দর্শনার্থী ও ক্রেতাদের যাতায়াত সুবিধার্থে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে থাকছে বিআরটিসির 200টির বেশি শাটল বাস সার্ভিস। জিনাদারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে অপহৃত 18 শ্রমিককে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় আটক করা হয়েছে 2 অপহরণকারীকে। র্যাব 15-এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান জানান, সোমবার সকালে জাদিমুরা পাহাড়ে বন বিভাগের জমিতে গাছের চারা রোপণ করতে যান 18 জন শ্রমিক। পরে সেখান থেকে তাদের অপহরণ করে নিয়ে যায় একটি চক্র। রাতে মুক্তিপণ দাবি করে ভুক্তভোগীর পরিবারকে ফোন করে অপহরণকারীরা। পরে মঙ্গলবার বিকেলে জাদিমুরা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে র্যাব। এদিকে সকালে ওয়াইকং শামলাপুর সড়কে 2টি অটোরিকশা থামিয়ে চালক সহ 8 জনকে অপহরণ করে দুর্বৃত্তরা। তাদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার।
মার্চ ফর ইউনিটিতে বিপ্লবী ছাত্র জনতার মিলন মেলা। 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা। নাশকতা নয়, দুর্ঘটনা থেকে সচিবালয়ে আগুন, সূত্রপাত বৈদ্যুতিক তারের লুজ কানেকশন থেকে। প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা কমিটির। এই ছিল রাতের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।